আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন। বিচার বিভাগে শৃঙ্খলা ফেরানো ও সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতের মিথ্যা প্রচারণা। এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা, শুরু হয়েছে পুলিশিং কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ চালুর পাশাপাশি সড়কে কাজ করছে পুলিশ ও শিক্ষার্থীরা। সারা দেশে 639টি থানার মধ্যে 599টিতে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের পরামর্শ তার। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ভয়, আতঙ্ক আর উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সড়কে দেখা দিয়েছে চিরচেনা যানজট, যা নিয়ন্ত্রণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা। এরই মধ্যে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ। ফলে নগরীর কোন পয়েন্টে বেশি যানজট সেই পয়েন্টের সাথে যোগাযোগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সবকিছু যেহেতু স্বাভাবিকের পথেই, তো এর জন্য যানজটটা একটু বেশি। সন্ধ্যা পর্যন্ত আমরা দেখবো যে বিভিন্ন পয়েন্টে কিভাবে ট্রাফিক পুলিশরা আসছে, এটার উপর নির্ভর করতেছে যে আমরা আগামী দিন থেকে আমরা আমাদের কার্যক্রম করবো কিনা। ব্যবস্থা অলরেডি সেটা আমরা নিয়মিত কথা বলতেছি, আমাদের সিনিয়র স্যাররা যোগাযোগ করতেছেন। আমাদের সকল প্রিপারেশন আছে, আমাদের ডেভেলপমেন্ট আছে, কোনো সমস্যা নাই। পুলিশের সব সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাই থানাগুলোতে দল বেঁধে এভাবেই কাজে যোগ দিতে ছুটে আসছেন পুলিশ সদস্যরা। এতে রাজধানীর থানাগুলোয় গতি পেয়েছে পুলিশিং সেবা। সাধারণ ডায়েরি এবং অন্যান্য সেবা নিতে পেরে খুশি নগরবাসী। জিডি করার জন্য আসছি, তো এসে কার্যক্রমটা আজকেই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। সেবা পাচ্ছি, তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। পুলিশ কর্মকর্তাদের আশা 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। কম সময়ের মধ্যে সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পুলিশিং কার্যক্রমটা সেটা আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি। এদিকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোঁড়া বুলেট মিলেছে। আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। তারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। কারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত চলছে জানিয়ে নিষিদ্ধ অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথে তা প্রতিহত করা হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকুর জন্মদিন উপলক্ষে
বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। আমি অনুরোধ করব ট্রেনিং গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রচারণাকে হাস্যকর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। ট্রেনিং গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে দেশ ছাড়তে হয়, পরে বিদেশে অনেকটা বিনা চিকিৎসায় তিনি মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আপিল বিভাগে এজলাস কক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রীতি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে বেলা 11টার দিকে আসেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে ভর্তি হয়ে যায় এজলাস কক্ষ। জায়গা না পেয়ে অনেক আইনজীবী বাইরে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুজনেই কথা বলেন বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে। এছাড়া বিগত সময়ের বিভিন্ন হয়রানি ও গায়েবী মামলা নিয়েও কথা বলেন তারা। বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করারও আশ্বাস দেন নতুন প্রধান বিচারপতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চে সীমিত পরিসরে বিচার কাজ চলবে। এদিন আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়ি বহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল তাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশকে আবারও অস্থিতিশীল করতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার আশ্বস্ত করেন, দেশে কয়েকটি স্থানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের দিনাজপুরের বাড়িতে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা বড় ধরনের গুজব বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বড় ভাই বাপ্পি দাসও ফেসবুকে লিখেছেন, যারা রাত জেগে অন্যের উপাসনালয় এবং বাসস্থান পাহারা দিয়েছেন তাদের প্রতি তার পরিবার কৃতজ্ঞ। বিবিসির এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট ছড়িয়েছে তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এসব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকারের সঙ্গে কথা বলে এটিএন বাংলা। বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনাদের যদি সেই সুযোগটুকু থাকে, যেটুকু আমরা সর্বোচ্চ নিশ্চিত করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি স্বচ্ছ প্রচারণাটুকু চালান, তাহলে আমাদেরকে এই মিথ্যা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না এবং আমরা বিশ্বাস করি দিন শেষে সত্যেরই জয় হবে। ছাত্ররা সারা বাংলাদেশে যেটি করছে এটি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে এবং ছাত্ররা এটি না করলে সারা বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বৃদ্ধি পেত। এদেশে কাউকেই সংখ্যালঘু মনে করতে চান না এই দুই সমন্বয়ক। তারাও দেশের নাগরিক, আছে অধিকার। কয়েকটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান সার্জিস আলম ও মাহিন সরকার। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এইগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেওয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বা অনেকগুলো চক্র কিন্তু কার্যকর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সংখ্যালঘুদের জীবনকে যত বেশি বিপন্ন করা যায় তাদেরকে টার্গেট করে দেশকে যে অস্থিতিশীল করা এবং বাংলাদেশের যে ভাবমূর্তি এবং আন্দোলনে আমরা ছাত্ররা যারা শহীদ হলো, ছাত্ররা যে এত ত্যাগ স্বীকার করলো, এই ত্যাগে কালিমা লেপনের জন্য একটা চক্র সবসময় সক্রিয় রয়েছে। সনাতন সহ অন্য ধর্মাবলম্বী এবং উপাসনালয়গুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে ছাত্র জনতাকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আন্দোলনের ছাত্ররা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপজেলার চাঁচকোর বাজারে অবস্থিত গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। আত্মগোপনে থাকা ওই আওয়ামী লীগ নেতার ব্যবসার প্রতিষ্ঠানের তালা ভেঙে উদ্ধার করা হয় রামদা, হাসুয়া, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পরে সেগুলো জব্দ করা হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চারদিকে তাকালে শুধু পেয়ারা আর পেয়ারা। বাগানে 8 থেকে 10 ফুট উচ্চতার এক একটি গাছ নুয়ে পড়েছে পেয়ারার ভারে। ঝালকাঠিতে এবছর 562 হেক্টর জমিতে 6,750 মেট্রিক টন পেয়ারার উৎপাদন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতিদিন সকালে ভাসমান এই পেয়ারার হাট বসে ঝালকাঠির ভীমরুলির খালে। ছোট ছোট নৌকায় করে চাষিরা বাগান থেকে হাটে নিয়ে আসেন পেয়ারা। পাইকাররা এ পেয়ারা কিনে ট্রলারে করে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সড়ক পথে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে পেয়ারা। কৃষকরা বলছেন, এবছর সময় মতো বৃষ্টি না হওয়ায় পেয়ারা আকারে কিছুটা ছোট হলেও দাম ভালো পাচ্ছেন তারা। এই পেয়ারাটা বাংলাদেশের সব জায়গায় যাইতে আছে বা চলে, এটা খাইতে খুব সুস্বাদু। বৃষ্টির জন্য বৃষ্টি হয় না, যার জন্য ফলন কম হয়েছে এবং দামটা মোটামুটি আছে। 20-25 বছর পর্যন্ত পেয়ারা চাষ করি, কিন্তু পেয়ারা দাম মোটামুটি ভালো পাচ্ছি। আমরা প্রতিদিন 2টা লোকে গইয়া পারি, ভোর 4টা থেকে শুরু করি, আপনার 9:30 কি 10টার ভিতরে আমরা বাজারে বিক্রি করতে আসি। ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা, ভীমরুলি, 110 কাঠি, খাজুরা, ডুমুরিয়া, জগদীশপুর, কাপড়কাঠি সহ 20টি গ্রামে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। পূর্ণমণ্ডলী, লতা, সরবকাঠি জাতের পেয়ারা চাষ করে জেলার প্রায় 5,000 পরিবার জীবিকা নির্বাহ করছে। প্রায় 6,750 মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হবে। পেয়ারা যে চাষের সঙ্গে ঝালকাঠি জেলায় প্রায় 5,000 কৃষক পরিবার এর সাথে জড়িত। ঝালকাঠিতে 562 হেক্টর জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি হয় প্রায় 10 থেকে 12 কোটি টাকায়, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পার্টেস খেলার খবর। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে সব বিভাগে সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে জাতীয় দলে থাকাকালীন রাজনীতির সাথে কেউ যুক্ত হতে পারবেন কিনা এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। বিকেলে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। রিপোর্ট করছেন SM আশরাফ। এপ্রিলের সবশেষ টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারে 2-0 ব্যবধানে। এরপর খেলেছে টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সাকিব লিটনদের লড়াইটা হতে চলেছে লঙ্গার ভাষণে। প্রধান নির্বাচক বলেন, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। এ সময় তিনি কথা বলেন সাকিব আল হাসানের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া নিয়েও। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে, তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। দলের আরেক সদস্য নাহিদ রানার আশা, দলের ভালো পারফরমেন্সে বল হাতে অবদান রাখতে পারবেন তিনিও। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই, তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট মাঠে নামবে টাইগাররা। 30 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে পর্দা নামল প্যারিস অলিম্পিক গেমসের। স্থানীয় সময় রাত 9টায় শুরু হয় গেমসের সমাপনী অনুষ্ঠান। কিছু ডিসপ্লে প্রদর্শনের পর ফ্রান্সের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর গেমসে অংশগ্রহণকারী দেশগুলো পতাকা নিয়ে মার্চ পাস্ট শুরু করে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদ ছিলেন 5 জন।
তারা সবাই দেশে ফিরে আসায় সমাপনী অনুষ্ঠানে পতাকা ছিল গেমসের এক ভলেন্টিয়ারের হাতে। এরপর শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। স্তাদে দ্য ফ্রান্সের মাঠের মাঝখানে মঞ্চে বংশীবাদকরা বাঁশি বাজান। কিছুক্ষণ পর চলতে থাকে আলো শব্দের খেলা। শূন্য থেকে বাদ্যযন্ত্র বাজিয়েছেন বাদকরা। সমাপনীতে আতশবাজি আর শব্দের ঝনঝনানি থেকে বেরিয়ে নতুন ধারণা দিয়েছে প্যারিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন। বিচার বিভাগে শৃঙ্খলা ফেরানো ও সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতের মিথ্যা প্রচারণা। এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।